স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। রাষ্ট্রপতি পদে ভোট দিলেন প্রধানমন্ত্রী ও সংসদ সদস্যরা। গণনার শেষে আজই ফলাফল ও গেজেট প্রকাশ। নওগাঁয় জনপ্রিয় হচ্ছে এয়ার ব্লোয়ারে পেঁয়াজ সংরক্ষণ। বিনামূল্যের মেশিন পেয়ে খুশি স্থানীয় কৃষকরা। বর্ষা মৌসুমে লোকালয়ে বেড়ে যায় সাপের উপদ্রব। কামড় থেকে রক্ষা পেতে সচেতন হওয়ার পরামর্শ। বিস্তারিত। দীর্ঘ প্রায় ৩৫ বছর পর অনুষ্ঠিত হলো রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ। দুপুর ২টা থেকে শুরু হয়ে একটানা বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট গ্রহণ চলে। ৩৪৯ জন সংসদ সদস্য নির্বাচিত করবেন দেশের ২৩তম রাষ্ট্রপতি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় ঐক্য জোট থেকে অলি আহমদ। গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ফলাফল ঘোষণা করবেন। পরে নির্বাচন কমিশন থেকে আজই গেজেট প্রকাশ করা হতে পারে। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতির শপথ নেওয়ার কথা রয়েছে। আইন মন্ত্রণালয় তাদের মতামতে জানিয়েছে, সংবিধান অনুযায়ী বর্তমান ভারপ্রাপ্ত স্পিকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবেন। এখানে বিরোধী দলের পক্ষ থেকেও প্রার্থী আছে, সরকারি দলের পক্ষ থেকেও আছে। মাঝে অনেকবার বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে। গণতান্ত্রিক ধারায় প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচন হওয়াটা উচিত। এমন একজন ব্যক্তিকে বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নমিনেশন দিয়েছেন, যিনি ওনার জীবনের বেশিরভাগ সময় বাংলাদেশের জন্য, দেশের জন্য কাজ করেছেন, দলের জন্য কাজ করেছেন। দলের সবচাইতে বিপদের সময় উনি দলের পাশে ছিলেন। এরকম একটি মানুষ প্রেসিডেন্টের চেয়ারকে অলঙ্কৃত করতে যাচ্ছে এবং নির্বাচন হচ্ছে। আমরা যে গণতন্ত্রের কথা বলে আসছি এতদিন, সেই গণতন্ত্রের প্রতিফলন করছে। বাংলাদেশে কবে সত্যিকার অর্থে প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে আমার মনে হয় জনগণ ভুলেই গেছে। এবং আজকে একটি নির্বাচিত সংসদে যে প্রেসিডেন্টের নির্বাচন হচ্ছে, এটাও তো আমাদের জন্য বড় পাওয়া। দর্শক, রাষ্ট্রপতি নির্বাচন মাত্র শেষ হয়েছে। বিটিভির সৌজন্যে আমরা সরাসরি চলে যাচ্ছি নির্বাচন যেখানে অনুষ্ঠিত হচ্ছে সেখানে।
দর্শক, রাষ্ট্রপতি নির্বাচনের সংবাদ সংগ্রহের দায়িত্বে রয়েছেন সহকর্মী রুবায়েত হাসান। কথা বলবো তার সঙ্গে। রুবায়েত, ভোট গ্রহণ তো মাত্রই শেষ হয়েছে, কখন গণনা শুরু হবে আর নির্বাচন নিয়ে সংশ্লিষ্টরা কি বলছেন আমাদের বিস্তারিত জানান। আনোয়ারুল, নিশ্চিতভাবেই ৩৫ বছর পর দেশের ইতিহাসে ২৩তম মহামান্য রাষ্ট্রপতির এই নির্বাচন এখনও চলমান। ভোট গণনা শুরু হবার কথা। কিছু রাষ্ট্রীয় আচার রয়েছে, যেমন নামাজের বিরতি রয়েছে, এবং আপনি দেখছিলেন সরকারি গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশনের সৌজন্যে যে ব্যালট বাক্সগুলো থেকে ব্যালট পেপার বাইরে বের করা হচ্ছে বা ঢালা হচ্ছে, এবং ৩৪৯ জনের মধ্যে ২ জন আসলে ভোট দিতে পারেননি বলে আমাদের কাছে তথ্য রয়েছে। ৩৪৭টি ভোট কাস্ট হয়েছে এবং নির্বাচন কমিশনের প্রায় ২০-২২ জন সদস্য বেলা ১২টার পরেই জাতীয় সংসদে রয়েছেন এবং তাদের নেতৃত্ব দিচ্ছেন প্রধান নির্বাচন কর্মকর্তা বা নির্বাচন পরিচালনার যিনি দায়িত্ব রয়েছেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। তিনি যেমনটা বলেছেন যে গণনাটা করে আজকের মধ্যে ফলাফল আজকেই গেজেট প্রকাশ করার সম্ভাবনা রয়েছে, কেননা আগামীকাল শুক্রবার সন্ধ্যা নাগাদ বঙ্গভবনের দরবার হলে মাননীয় বা মহামান্য রাষ্ট্রপতি তিনি দায়িত্বভার গ্রহণ করবেন, শপথ পড়াবেন তাকে মাননীয় স্পিকার। সবটাই আসলে এমন আচারের মধ্যে দিয়ে চলছে। তবে যারা এই জাতীয় সংসদে ঢুকছিলেন তারা বলছিলেন, অর্থাৎ সরকারি দলের পক্ষ থেকে বলা হচ্ছিল গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় এটাই আসলে সৌন্দর্য যে নির্বাচিত একজন রাষ্ট্রপতি সবার মতামতের ভিত্তিতে নির্বাচিত হচ্ছেন। অন্যদিকে নাহিদ ইসলাম সহ অন্য দলগুলো, অর্থাৎ ১১ দলীয় জোটের পক্ষ থেকে বলা হচ্ছে যে যথাযথ প্রক্রিয়া মেনে এই নির্বাচন অনুষ্ঠান করা হচ্ছে না, তবে তারা তাদের মতামত বা ভোটাধিকার সেটি প্রয়োগ করবেন এমনটা বলেছেন। অন্যদিকে আরেকটি বিষয়, আজ কিন্তু পবিত্র কোরআনের বাণী দিয়েই শুরু হয়েছিল ২টার সময় এই কার্যক্রম এবং এখনও চলমান রয়েছে। এবং এম নাসির উদ্দিনের পক্ষ থেকে বলা হয়েছে, গতকাল প্রধান নির্বাচন কমিশনার যেটা ইসিতে ব্রিফিং করেছেন, বলেছেন যে যত দ্রুত এই ভোটগুলো গণনা করা হবে স্বচ্ছতার মাধ্যমে। ১৯৯১ সালে আইন এবং বিধিমালা অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের ভোটদানের পদ্ধতিতে সদস্যদের উদ্দেশ্যে যে কারণগুলো সেগুলোর ব্যাখ্যা করেছেন আজকের অধিবেশনের শুরুতেই, অর্থাৎ এই ভোটের কার্যক্রমের শুরুতেই সিইসি, এবং এরপরই আসলে ভোটটি শুরু হয়। শুরুতেই ভোট দেন রাষ্ট্রপতি, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অর্থাৎ স্পিকার হাফিজউদ্দিন আহমেদ, এবং বিকেল ৫টা পর্যন্ত সেই টানা ভোট গ্রহণটি চলেছে। গণনা কার্যক্রমে এই মুহূর্তে আমরা রয়েছি। তবে একটি বিষয় দেখবার, বাইরে আজকে তাপমাত্রা অনেকটাই গরম, কিন্তু ভেতরে খানিকটা অসন্তোষ ১১ দলীয় ঐক্যজোটের মধ্যে রয়েছে। তারা যেমনটা বলছিলেন যে এই নির্বাচনে সংবিধানের যে ৭০ অনুচ্ছেদ মানা হচ্ছে সেটি একটা বৈপরীত্য বা বিপরীতমুখী অন্তরায় তৈরি করে, কারণ ২ জন প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ প্রার্থী মহামান্য রাষ্ট্রপতির নির্বাচনে ছিলেন। সেক্ষেত্রে এক ধরনের বাধা এটি আগে থেকেই বলে আসছিলেন, কিন্তু সংবিধানের বা আইনের যে বিধান তাতে কিন্তু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে ভোট দেবার আগে যখন তিনি জাতীয় সংসদে ঢুকছিলেন তিনি বলেছেন যে যেহেতু ৭০ অনুচ্ছেদ মহান সংসদের সংবিধানে বলবৎ রয়েছে, সেই বিধি অনুযায়ী এবারে নির্বাচনটি অনুষ্ঠিত হবে। তবে পরবর্তী বা আগামী নির্বাচনে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে ৭০ অনুচ্ছেদ নাও থাকতে পারে সংবিধানে, সেক্ষেত্রে নতুন নিয়ম অনুযায়ী হবে, এটি তিনি আশ্বস্ত করেছেন বা বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী এমনটা বলেছেন। অন্যদিকে বিএনপি ঘরানার যারা বা সরকার দলীয় যে সংসদ সদস্যরা রয়েছেন তারা বলছেন এটি হচ্ছে গণতন্ত্রের এক ধরনের সৌন্দর্য। সেই সৌন্দর্যে আসলে দেশের নির্বাচিত ২৩তম রাষ্ট্রপতি হয়তো আজ রাতের মধ্যেই জানা যাবে, এমন বার্তা তো যেখানে পরিচালনা যারা করছেন নির্বাচন তারা জানিয়েছেন। তো সব মিলিয়ে এখন পর্যন্ত কিন্তু আনুষ্ঠানিকতার একটা অংশ, অর্থাৎ অর্ধেক সময় পেরিয়েছে, আরও অর্ধেক সময় বাকি রয়েছে। দেখা যাক, আপনার মাধ্যমে দর্শকদের বাড়তি তথ্য জানাবার চেষ্টা থাকবে। রুবায়েত, আপনাকে ধন্যবাদ। রাষ্ট্রপতি নির্বাচনের খবর সংসদ ভবন থেকে জানাচ্ছিলেন সহকর্মী রুবায়েত হাসান। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ।
সুপেয় পানির সংকট নিরসনের দাবিতে মাঠে নেমেছে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকার পানি বঞ্চিত মানুষ। নগরীর বাকলিয়া, চকবাজার, ফিরিঙ্গি বাজার, সাগরিকা ও পতেঙ্গা সহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে সুপেয় পানির সংকট রয়েছে। এসব এলাকার জন্য দ্রুত ওয়াসার পাইপলাইন সম্প্রসারণ, নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করা এবং অবৈধ পানি বাণিজ্য বন্ধের দাবি জানান নগরবাসী। কর্মসূচিতে নগরীর বিভিন্ন এলাকার পানি বঞ্চিত মানুষ ও যুব প্রতিনিধিরা ব্যানার, প্ল্যাকার্ড ও পানির পাত্র নিয়ে প্রতীকী প্রতিবাদ জানান। পরে চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। নওগাঁয় এয়ার ব্লোয়ার মেশিনের মাধ্যমে পেঁয়াজ সংরক্ষণ জনপ্রিয় হয়ে উঠছে। কৃষি বিভাগের সরবরাহ করা বিনামূল্যের এই মেশিন পেয়ে সন্তুষ্ট জেলার কৃষকরা। পেঁয়াজ একটি পচনশীল সবজি, যে পেঁয়াজটি যথাযথভাবে সংরক্ষণ করা না গেলে পেঁয়াজটি অনেক সময় উৎপাদনের পরে নষ্ট হয়ে যায়, পচে যায় এবং আপৎকালীন সময়ে বাজারে এই পেঁয়াজ সংকটের কারণে পেঁয়াজ সংরক্ষণের জন্য প্রাকৃতিক উপায়ে এয়ার ফ্লো মেশিনের মাধ্যমে পেঁয়াজটি সংরক্ষণের পদ্ধতি বর্তমানে জনপ্রিয় হয়ে উঠেছে। পেঁয়াজ লাগাই বা আমরা লাগাই, প্রতিবারে পেঁয়াজ রাখা যায় না, মানে কিছুদিনের মধ্যে নষ্ট হয়ে যায়। কৃষি অফিস থেকে এই মেশিনটা পাওয়ার জন্যই আমাদের মনে করো পেঁয়াজটা আমরা সংরক্ষণ করে রাখি, এখন মোটামুটি ভালো আছে। আশা করা হচ্ছে পরে ফল ভালো পাওয়া যাবে। আর এখানে প্রায় 250 মণ পেঁয়াজ আমি রাখছি, এখন পর্যন্ত আল্লাহর মধ্যে ভালো আছে। তো বর্তমানে যে বিদ্যুতের সমস্যা, এটাতে একটু প্রবলেম হচ্ছে। এটাতে নিরবচ্ছিন্ন যদি বিদ্যুৎ থাকে তাহলে আমার মনে হয় সঠিক মানের পেঁয়াজ যদি রাখা যায় তাহলে আমার মনে হয় ভালো থাকবে। এয়ার ফ্লো মেশিনে পেঁয়াজ সংরক্ষণ করে, প্রাকৃতিক উপায়ে সংরক্ষণ করে কৃষকেরা বাজারে যখন দাম থাকে তখন এটা বিক্রয় করে চাষিরা লাভবান হবে এবং বাজারে যে আকাশচুম্বী যে দামের একটা প্রবণতা থাকে এটা থেকে রক্ষা পাবে, ফলে ক্রেতারাও লাভবান হবে, আমদানি নির্ভরতাও কম। কৃষকদের পক্ষ থেকে আবেদন করা হচ্ছে এই এয়ার ফ্লো মেশিনটি যদি চাষি রয়েছেন তাদের মাঝে যদি সরবরাহ করা হয় তাহলে আগামীতে এই এয়ার ফ্লো মেশিনের মাধ্যমে প্রাকৃতিক উপায়ে পেঁয়াজের সংরক্ষণ আরো বাড়বে। আপৎকালীন সময়ে যে পেঁয়াজ আমদানি করতে হয় সে আমদানি কম করতে হবে এবং বাজারে পেঁয়াজের সাশ্রয়ী মূল্যে যারা ক্রেতা রয়েছেন তারা পেঁয়াজটি কিনতে পারবে, এমনটি জানিয়েছেন এই এয়ার ফ্লো মেশিনের মাধ্যমে পেঁয়াজ সংরক্ষণকারী চাষিরা। মোহাম্মদ আব্দুর রউফ, দীপ্ত নিউজ, নওগাঁ। বর্ষাকাল সাপের প্রজনন মৌসুম হওয়ায় খাবারের সন্ধান ও প্রজননের জন্য উঁচু বা শুকনো স্থান বেছে নেয় সাপ। এতে প্রতি বছরে বর্ষায় লোকালয়ে বেড়ে যায় সাপের উপদ্রব। অসচেতনতা ও অসাবধানতার কারণে অনেক কৃষক সাপের কামড়ে মারা যান। এ বিষয়ে আতঙ্কিত না হয়ে সচেতনতা বাড়াতে হবে বলে মনে করেন পরিবেশ বিশেষজ্ঞরা। কৃষি জমির আইলের ঘন ঘাস, নরম মাটি, ইঁদুরের গর্ত এবং আর্দ্র পরিবেশ সাপের প্রজননের উপযুক্ত স্থান। বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়ার কারণে জমির আইলের আশপাশে সাপের উপস্থিতি এবং নতুন বাচ্চার জন্ম নেওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এছাড়া উপকূলীয় এলাকার মৎস্য ঘের, বসতবাড়ির আঙিনা, কৃষি জমি সহ ঝোপঝাড়ে, মাঠে ঘাটে চোখে পড়ে অজগর, কেউটে, গোখরা সহ নানা প্রজাতির সাপ। অনেক বিষধর সাপ ডাঙায় উঠে আসে, তখন আমরা অনেক ভীত, বাচ্চা কাচ্চা অনেক ভয় পায়। ডিম ফোড়ানো হয় না, অন্তত আবার ডিম ফোড়াবে। আর যদি বর্ষার সময় মেঘ দেয় তাহলে ডিমটা কাছে যায়। তো জলাবদ্ধ বুড়ি আছে, বিভিন্ন জায়গায় তাড়ছে সাপ। শুধুমাত্র মংলার সুন্দরবনেই 26 প্রজাতির সাপ রয়েছে। বর্ষাকাল সাপের প্রজনন মৌসুম হওয়ায় এ সময় তারা ডিম পেড়ে বাচ্চা ফোটায়, যে কারণে প্রকৃতিতে সাপের সংখ্যাও হঠাৎ বৃদ্ধি পায়। তাই জমিতে নামার সময় সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। বাংলাদেশে প্রাপ্ত সাপের মধ্যে বেশিরভাগ সাপই হচ্ছে নির্বিষ, সুতরাং আতঙ্কিত হওয়ার সুযোগ নেই। আমরা সাপকে যতটা ভয় পাই তার থেকে অনেক বেশি ভয় সাপ আমাদেরকে পায়। এটা ঝোপঝাড়, যেখানে একটু অন্ধকার জায়গা, সেখানে আমরা অবশ্যই আরো চলাফেরা করব না। যেখানে ঝোপ রয়েছে, জঙ্গল রয়েছে, অজ্ঞাত জায়গা, আমরা কি করব, একটা কাঠি বা কোনো কিছু দিয়ে খোঁচা দিয়ে দেখতে হবে, সেটা খোঁচা দিলে ওর অবস্থান বোঝা যাবে। তবে বিশেষজ্ঞরা মনে করেন সাপ কৃষকের শত্রু নয়, বরং প্রাকৃতিক বন্ধু। তাই সাপ নির্মূল নয়, বরং সতর্ক থাকা দরকার। কৃষকরা তাদের বাড়িতে যদি একটা বিড়াল থাকে, বিড়াল খুব দ্রুত সাপ খেয়ে তাড়াইতে পারে, জায়গাগুলো অধিক মাত্রায় সাপ, বিষাক্ত সাপ আছে, সেসব জায়গাতে অবশ্যই গামবুট পরে পায়ের দিকে যদি লঙ্ঘন করে, গামবুটের কারণে যদি সে বেঁচে যায়। দেশে প্রতি বছর গড়ে প্রায় 4,03,317 জন মানুষ সাপের কামড়ের শিকার হন আর মারা যান 7,511 জন। তাই সাপে কাটার পর ওঝা বা কবিরাজের কাছে না গিয়ে সরাসরি নিকটস্থ সরকারি হাসপাতালে যেতে হবে, যেখানে বিনামূল্যে অ্যান্টিভেনম পাওয়া যায়। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।
দর্শক, রাষ্ট্রপতি নির্বাচন শেষ হয়েছে, এখন চলছে ভোট গণনা। বিটিভির সৌজন্যে আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। উনি পেয়েছেন 255 ভোটস। তদ অনুযায়ী আমি ঘোষণা করছি যে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পিতা মির্জা রুহুল আমিন, ঠিকানা গ্রাম কালীবাড়ি, ডাকঘর ঠাকুরগাঁও 5100, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও পৌরসভা, ঠাকুরগাঁও জেলা, সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন। রাষ্ট্রপতি নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদ্বয় এবং সম্মানিত ভোটার, মাননীয় সংসদ সদস্যগণ, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। না রাখেন এখন না রাখেন তো, আমি তো এখানে আছি, আপনাদের অ্যাডভান্স করছি। আপনি বলেছেন স্যার, আমি পরে শোনা দিয়ে দেবো নাকি? আমি একটু পরে বলে যাবো নাকি? না, এটা এই মুহূর্তে কেউ শুনবে না। স্যার আপনি ধন্যবাদ দিয়ে শেষ করেন, এটা চলতে থাকবে স্যার। দর্শক, আমরা রাষ্ট্রপতি নির্বাচনের খবর দেখছিলাম। দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। রাষ্ট্রপতি পদে ভোট দিলেন প্রধানমন্ত্রী ও সংসদ সদস্যরা, গণনা শেষে ফলাফল ঘোষণা। নওগাঁয় জনপ্রিয় হচ্ছে এয়ার ব্লোয়ারে পেঁয়াজ সংরক্ষণ, বিনামূল্যের মেশিন পেয়ে খুশি স্থানীয় কৃষকরা। বর্ষা মৌসুমে লোকালয়ে বেড়ে যায় সাপের উপদ্রব, কামড় থেকে রক্ষা পেতে সচেতন হওয়ার পরামর্শ। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ সন্ধ্যা 6:40 দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।